আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েল ও লেবাননের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দৃঢ় নেতৃত্বের প্রমাণ হিসাবে তুলে ধরেছেন, যা তার নিজের পূর্ণ নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই চুক্তি এমন এক সময়ে তার রাজনৈতিক দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে, যখন তার জোট নির্বাচনী জরিপে পিছিয়ে রয়েছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে অধিকাংশ ইসরায়েলি নাগরিক হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখতে চান। ফলে নেতানিয়াহুকে এমন একটি যুদ্ধবিরতি রক্ষা করতে হচ্ছে যা তার ইচ্ছায় শুরু হয়নি এবং তিনি উদযাপনও করতে পারছেন না। নেতানিয়াহু, আইডিএফ এবং তার কৌশলগত যত সহযোগী রয়েছে কোনোভাবেই লেবাননের যুদ্ধবিরতিতে তারা রাজি ছিল না। কারণ হিজবুল্লাহকে যত সময় দেওয়া হবে, ইরান ততটা হিজবুল্লাহকে শক্তিশালী করবে, আরও অস্ত্র দেবে এবং কৌশলগতভাবে আইআরজিসি এখন সেখানে আরও অস্ত্র মজুত করতে পারবে। কারণ সিরিয়া থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সুতরাং ইরাক দিয়ে সিরিয়া হয়ে লেবানন সীমান্ত দিয়ে প্রবেশ করা এখন ইরানের জন্য অনেকটাই সহজ। আর এই জন্যই কৌশলগতভাবে ইসরায়েল কোনোভাবেই লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ছিল না। তারা তাদের হামলা অব্যাহত রেখে হিজবুল্লাহকে আরও দুর্বল করতে চেয়েছিল। তবে এর ক্ষেত্রে ইরানের শক্তিশালী অবস্থান যে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি না হলে আলোচনায় তারা বসবে না, সেটা যুক্তরাষ্ট্রকে কিন্তু প্রভাবিত করেছে ইসরায়েলকে বাধ্য করতে এই যুদ্ধবিরতির জন্য। যদিও ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে নিশ্চিত করা হয়েছে, যদি ইসরায়েল এই যুদ্ধবিরতি না করত তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি মানত না ইরান। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বড় ভিত্তিতে হামলার ছক কষছিল ইরান, যে লেবাননের যুদ্ধবিরতি না মানলে অবশ্যই ইসরায়েলকে উপযুক্ত হামলার মুখোমুখি হবে। তবে এই গোয়েন্দা রিপোর্ট যখন যুক্তরাষ্ট্রের কাছে আসে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনেকটা বাধ্য করে এই লেবাননের সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতি করার জন্য। কিন্তু ইসরায়েল নিজের স্বার্থে নিজে সিদ্ধান্ত নিতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত মেনে নিতে তারা বাধ্য হচ্ছে। এমন যখন ভিউ তৈরি হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে তার নেতৃত্বে ইসরায়েলের বলিষ্ঠ অবস্থান আর কতদিন টিকতে পারে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল, তারপরও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে তারা বাধ্য হয়েছে, যুদ্ধবিরতি চলছে। তারপরও এই যুদ্ধবিরতি অবস্থায় ফ্রান্সের সামরিক বাহিনীর উপর বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। লেবাননে ফ্রান্সের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে তার উপর শক্তিশালী হামলা হয়েছে এবং এই হামলায় ফ্রান্সের 3 জন সামরিক সদস্য আহত এবং 1 জন নিহত হয়েছেন, এমন খবর নিশ্চিত করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ফ্রান্স 24 এবং সিএনএন সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে, গতকালকে সকালের দিকে দক্ষিণ লেবাননের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসাবে ফ্রান্সের 17তম যেই প্যারাকোট ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট রয়েছে, যারা কন্টিনজেন্ট হিসাবে এই ফ্রান্সের হয়ে কাজ করেন, তারা এই দক্ষিণ লেবাননের একটি রাস্তা পরিষ্কার এবং খোলার অভিযানে অংশ নিয়েছিলেন। আর এমতো অবস্থায় কিন্তু অতর্কিতভাবে ছোট আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের মেশিন গান বা যে অ্যাসল্ট রাইফেল রয়েছে, এই ধরনের অস্ত্র দিয়ে হামলা করা হয়। এই ঘটনায় ফ্রান্সের সামরিক বাহিনীর 3 জন আহত এবং 1 জন নিহত হয়েছেন, এমন খবর নিশ্চিত হওয়া গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনার দায় দায়িত্ব ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হিজবুল্লাহর দিকে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা করে বলেছেন, এই ঘটনার সঙ্গে ইরান সম্পর্কিত যে হিজবুল্লাহ রয়েছে তারা জড়িত থাকতে পারে, যেখানে হিজবুল্লাহ এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকেও হিজবুল্লাহর দিকে ইঙ্গিত করা হচ্ছে এই হামলার জন্য। এখন এই পরিস্থিতিটি কিন্তু খুবই নাজুক এবং জটিল বিষয়। দেখুন, 10 দিনের যুদ্ধবিরতি হয়েছে, যে যুদ্ধবিরতি ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারছে না। অভ্যন্তরীণভাবে ইসরায়েল ইঙ্গিতও দিচ্ছে যে কোনো উপায়ে এই যুদ্ধবিরতি ভেঙে যাওয়া বা যুদ্ধবিরতি ভাঙার জন্য হিজবুল্লাহর উপর দায় দায়িত্ব বর্তিয়ে দেওয়ার কারণ হিসাবে এই ফলস ফ্ল্যাগ হামলা হতে পারে অন্যতম একটি কারণ। দেখুন, ঐতিহাসিকভাবেই এই ধরনের হামলা তৃতীয় পক্ষ করে তার উদ্দেশ্য প্রণীতভাবে যে কোনো পক্ষের উপর চাপিয়ে দেওয়ার ঘটনা রয়েছে। এখন ফ্রান্সের সামরিক বাহিনীর উপর এই হামলা অন্য কেউ করে হিজবুল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে কিনা, এই বিষয়ে প্রশ্ন রয়েছে। আবার প্রশ্ন রয়েছে যে
প্রকৃতপক্ষে ঘটনা আসলে কি। তবে ঘটনা যাই হোক না কেন, ফ্রান্সের এই ঘটনার পর লেবাননের ভেতর ইস্যুগুলো আরও উত্তপ্ত হয়ে গেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, হিজবুল্লাহর সঙ্গে ফ্রান্সের স্ট্র্যাটেজিক সম্পর্ক মসৃণ না থাকলেও লেবাননের সরকারি বাহিনীর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত ভালো। ফ্রান্স বিভিন্ন সময়ে লেবাননের সরকারি বাহিনীকে বিভিন্ন অস্ত্র সহায়তা দিয়ে থাকে এবং বর্তমানে এই লেবাননের ভেতর ফ্রান্সের একটি সক্রিয় ঘাঁটি এবং 605 থেকে 650 মতো সেনা সদস্যের উপস্থিতি রয়েছে এবং সময় সময় করে ইসরায়েলের বিভিন্ন আক্রমণের এই লেবাননের ভেতর তীব্র নিন্দাও করেছে ফ্রান্স এবং একটা সময়ে ইসরায়েলের হামলা প্রতিরোধ করার জন্য লেবাননের পক্ষে দাঁড়ানোর জন্য পরিষ্কার বার্তাও দিয়েছে ফ্রান্স এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে বারবার যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে একটি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের বিষয়ে জোরও দিয়েছে ফ্রান্স। এখন প্রশ্ন হলো, এই ধরনের ফ্রান্সের সামরিক বাহিনীর উপর হামলার পর লেবানন এবং ইরানের স্ট্র্যাটেজিকে কেন্দ্র করে ফ্রান্স তার পূর্বের অবস্থান কি পরিবর্তন করবে, সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় দীর্ঘ একটা সময় পর 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে। তবে এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কতক্ষণ চলবে তা নিয়ে সংশয় রয়েছে, কারণ ইসরায়েল তার স্ট্র্যাটেজিতে যুদ্ধবিরতি বা হামলার বিষয়টা রোধ করলেও তার যে পজিশন রয়েছে সেখানে কোনো ধরনের ছাড় দেয়নি। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়া যেমনটা নিশ্চিত করছে, ইসরায়েলের যে বাফার জোন কৌশল ছিল, তাদের ইয়েলো লাইন, সেটা কিন্তু এখন তারা লেবাননের ক্ষেত্রে বাস্তবায়ন করেছে, যেটা পূর্বে তারা গাজা উপত্যকার ক্ষেত্রে বাস্তবায়ন করেছিল। যেহেতু ইসরায়েলের এই যে ইয়েলো লাইন রয়েছে তার অধীনে লেবাননের 55টি গ্রামকে তারা বিভক্ত করে একটা লাইন টেনেছে এবং কোনোভাবেই সেই অঞ্চলের ভেতর থেকে কাউকে যাওয়া বা আসা সেটা তারা করতে দিচ্ছে না। এই ক্ষেত্রে তাদের যে স্ট্র্যাটেজিক পজিশন রয়েছে, ঘাঁটি রয়েছে, সকল ক্ষেত্রে তারা সেই অবস্থানেই রয়েছে, তবে কোনো ফায়ার করছে না। এই ক্ষেত্রে ইসরায়েলের বক্তব্য হলো যে এই ইয়েলো লাইন যদি তারা মেনটেন না করে, তাহলে হিজবুল্লাহ এই লাইন পেরিয়ে যেই সকল গ্রামগুলোতে বর্তমানে আইডিএফ এর অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে, সেই স্থানগুলো, কৌশলগত ঘাঁটিগুলো, সেগুলো তারা দখল করে নেবে। পরবর্তী সময় শান্তি প্রক্রিয়ায় সেগুলো বাধাগ্রস্ত হতে পারে বা সামরিকভাবেও বড় ধরনের ক্ষতির সম্মুখীন ইসরায়েল হতে পারে, এমনটা বক্তব্যই কিন্তু তারা এই হলুদ রেখা বজায় রেখেছে, যেটা কোনোভাবেই যুদ্ধবিরতির যে শর্ত রয়েছে যা বা অবস্থান রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়, এমনটা অভিযোগ করছে লেবানন। যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো, লেবানন এবং ইসরায়েলের সঙ্গে স্থায়ী সমাধানকে কেন্দ্র করে তারা কাজ করছে এবং ঐতিহাসিক একটি চুক্তিও হতে পারে। তবে এই ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত, বিশেষ করে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং হিজবুল্লাহর সকল ধরনের সামরিক কর্মকাণ্ড অনেকটা স্থবির করে দেওয়া এবং জমা দেওয়া লেবাননের সামরিক বাহিনীর কাছে, এই ধরনের একটি বড় শর্ত নিয়ে এখনো তেমন কোনো বড় আপোষের খবর পাওয়া যায়নি। সুতরাং এখানে যুদ্ধবিরতি যতটা ভঙ্গুর অবস্থায়, স্থায়ী সমাধানের বিষয়টা ততটাই কিন্তু ধূসর। এখন দেখার বিষয় যে চূড়ান্তভাবে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।